এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এলো ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা। আবারও হামলা হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিবে ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। কয়েকদিন আগেও যখন মনে হচ্ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের টান টান পরিস্থিতি হয়তো কিছুটা শান্ত হচ্ছে, ঠিক তখনই নতুন করে যুদ্ধের হুমকি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। আর সেই উত্তেজনার মাঝেই ইরান এমন কিছু ইঙ্গিত দিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, আবারও ভয়াবহভাবে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বের অর্থনীতি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন ইঙ্গিত। এদিকে ঘরেই বিদ্রোহ, ক্ষমতা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, নজিরবিহীন সিদ্ধান্ত নিল মার্কিন সিনেট। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরেই জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মার্কিন প্রেসিডেন্টকে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো থেকে বিরত রাখতে এক অভূতপূর্ব প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে। যুদ্ধ শুরুর প্রায় ৩ মাস পর খোদ হোয়াইট হাউসের নির্দেশ অমান্য করে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কয়েকজন ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটরও। ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দেয়ালে এটি এক বিরাট ধাক্কা। মঙ্গলবার ক্যাপিটল হিলের পরিবেশ ছিল টানটান উত্তেজনায় ঠাসা। পক্ষে বিপক্ষের যুক্তির লড়াই শেষে যখন ভোট গণনা শুরু হয়, তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা। শেষ পর্যন্ত 50-47 ভোটের ব্যবধানে পাশ হয় ঐতিহাসিক এই প্রস্তাব। এদিকে ইরানে মসজিদেও চলছে যুদ্ধের প্রস্তুতি। লাখে লাখে ইরানি হাতে অস্ত্র তুলে নিচ্ছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সমগ্র ইরান যুদ্ধের প্রস্তুতিতে এখন উন্মাতাল। মসজিদে মসজিদে চলছে সামরিক প্রশিক্ষণ। নারী পুরুষ, তরুণ থেকে কিশোর সবাই শিখছেন অস্ত্র চালানো, আত্মরক্ষা আর যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার কৌশল। রাষ্ট্রীয় টেলিভিশনেও সরাসরি দেখানো হচ্ছে রাইফেল ব্যবহারের প্রশিক্ষণ। মার্কিন হামলার নতুন আশঙ্কা আর ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই পুরো দেশকে যেন যুদ্ধের জন্য প্রস্তুত করছে তেহরান। জ্বলে পুড়ে ছারখার, তবুও দেশের মাথা উঁচু রাখতে অস্ত্র হাতে নিয়েছে সাধারণ ইরানিরা। এদিকে ঘুরে গেল খেলা, রায় পেল পাকিস্তান, বিপাকে ভারত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গত বছরের এপ্রিলে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে একতরফা ঘোষণা করা হয়, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের এই সিদ্ধান্তের পর দুই প্রতিবেশীর উত্তেজনা চরমে পৌঁছায়। তবে বছর ঘুরতে এই খেলা এলো নাটকীয় মোড়। আন্তর্জাতিক আদালতের রায়ে উল্টো আইনি ও কূটনৈতিক বিপাকে পড়ল ভারত, আর দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় জয় পেল পাকিস্তান। এদিকে ইরানে ফের হামলা হলে যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। IRGC। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর হচ্ছে, ইরান সরাসরি হুমকি দিয়েছে, এবার যদি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায় তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। আপনাদের নিশ্চয়ই গতকালকে বলেছিলাম, ইরান এমন হুমকি দিয়েছে যার মাধ্যমে চমক দেখাবে। সেই চমক কি এবং এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাবে বললো, আসলে সেটা কি, কোথায় নিয়ে যেতে চায়, এ বিষয়ে আলোচনা থাকবে। আর আলোচনা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, নেতানিয়াহু যদি কখনো দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে ফ্রান্স, ইটালি থেকে আরো কয়েকটা দেশ গাজায় যে সমুদ্র ফ্লোটিলা যাচ্ছিল সেখানকার লোকজনকে আটক করা এবং তাদের উপর নির্যাতন করার জন্য ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। কয়েকদিন আগেও যখন মনে হচ্ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের টান টান পরিস্থিতি হয়তো কিছুটা শান্ত হচ্ছে, ঠিক তখনই নতুন করে যুদ্ধের হুমকি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। আর সেই উত্তেজনার মাঝেই ইরান এমন কিছু ইঙ্গিত দিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, আবারও ভয়াবহভাবে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বের অর্থনীতি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন ইঙ্গিত। ওয়াশিংটনের কড়া বার্তার পর ইরানও নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ইরান এখন বুঝে গেছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও বিস্ফোরিত হতে পারে। তাই এবার তারা শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং তৈরি করছে বড় ধরনের পাল্টা আঘাতের পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আগের সংঘাতে ইরান অনেক হিসাব করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। তারা দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের শক্তি জমিয়ে রাখছিল, কিন্তু এবার চিত্র ভিন্ন হতে পারে। তাদের পর্যবেক্ষণ বলছে, নতুন যুদ্ধ শুরু হলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে। লক্ষ্য শুধু ইসরায়েল নয়, পুরো উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে তেল ক্ষেত্র, শোধনাগার, বন্দর ও জ্বালানি অবকাঠামো হতে পারে প্রধান টার্গেট। ভাবুন একবার, মরুভূমির গরম বাতাসের ভেতর হঠাৎ জ্বলে উঠছে বিশাল আগুন। তেল বন্দরে কালো ধোঁয়ার কুণ্ডলী, সমুদ্রপথে থেমে আছে জাহাজ, আর বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানির দাম। বিশ্লেষকদের মতে ইরান জানে বিশ্ব অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলো কোথায়। ইরানের ক্ষোভের বড় অংশ এখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে ঘিরেও, কারণ ইরানের ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় গোপনে সহায়তা করেছে এই দেশগুলো। তাই ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকেরা প্রকাশ্যে কঠোর
হুমকি দিতে শুরু করেছেন। কেউ কেউ এমন কথাও বলেছেন প্রয়োজনে আবু ধাবিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে শুধু ক্ষেপণাস্ত্র হামলাই নয়, ইরানের হাতে আছে আরও ভয়ঙ্কর একটি কার্ড। সেটি হলো গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর ওপর প্রভাব খাটানো। হরমুজ প্রণালীর পাশাপাশি এবার আলোচনায় এসেছে বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়েই বিশ্বের বড় অংশের বাণিজ্য চলাচল করে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইরান বা তাদের মিত্র হুতিরা এই পথের জাহাজ চলাচল সীমিত করে, তাহলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে আরও। তেলের বাজারে শুরু হতে পারে অস্থিরতা, এমনকি যুক্তরাষ্ট্রকেও একসাথে একাধিক সামুদ্রিক অঞ্চলে সামরিক চাপ সামলাতে হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরেই জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মার্কিন প্রেসিডেন্টকে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো থেকে বিরত রাখতে এক অভূতপূর্ব প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে। যুদ্ধ শুরুর প্রায় 3 মাস পর খোদ হোয়াইট হাউসের নির্দেশ অমান্য করে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কয়েকজন ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটরও। ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দেয়ালে এটি এক বিরাট ধাক্কা। মঙ্গলবার ক্যাপিটল হিলের পরিবেশ ছিল টানটান উত্তেজনায় ঠাসা। পক্ষে বিপক্ষের যুক্তির লড়াই শেষে যখন ভোট গণনা শুরু হয়, তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা। শেষ পর্যন্ত 50-47 ভোটের ব্যবধানে পাশ হয় ঐতিহাসিক এই প্রস্তাব। সংখ্যাতত্ত্বের বিচারে ব্যবধান সামান্য মনে হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে একে ডেমোক্র্যাট শিবিরের জন্য এক বিশাল ও ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে নিজের দল রিপাবলিকান শিবির থেকে। দলীয় শৃঙ্খল ভেঙে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সাথে হাত মেলান 4 প্রভাবশালী রিপাবলিকান সেনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মোরকোস্কি এবং বিল ক্যাসিডি। অন্যদিকে ডেমোক্র্যাটদের পক্ষেও ছিল এক বড় চমক। দলীয় লাইন অমান্য করে ট্রাম্পের যুদ্ধ প্রস্তাবের পক্ষে ভোট দেন ডেমোক্র্যাট সেনেটর জন ফিটম্যান। দলমতের এই নাটকীয় ওলটপালট প্রমাণ করে দিচ্ছে ইরানের যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের অন্দরে কতটা গভীর ফাটল ধরেছে। ভোটের পর নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি। তিনি সাফ জানান, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের সমর্থক হওয়া সত্ত্বেও তিনি এই যুদ্ধ সমর্থন করতে পারছেন না, কারণ হোয়াইট হাউস এবং পেন্টাগন মার্কিন কংগ্রেসকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে। এক বিবৃতিতে তিনি বলেন, লুইজিয়ানার সাধারণ মানুষ এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকরাও এই যুদ্ধ নিয়ে চরম উদ্বিগ্ন। প্রশাসন স্পষ্ট তথ্য না দেওয়া পর্যন্ত কংগ্রেসের কোনো অনুমোদন বা যুদ্ধের মেয়াদ বৃদ্ধি আমরা মেনে নিতে পারি না। সিনেটর মাইনরিটি লিডার চার্লস সি শুমার ট্রাম্পের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে এক চাঁছাছোলা বক্তব্য দেন। ট্রাম্পের খামখেয়ালিপনাকে নিশানা করে তিনি বলেন, এই প্রেসিডেন্ট একজন অবুঝ শিশুর মতো, যে কিনা একটা লোড করা বন্দুক নিয়ে খেলছে এবং জানে না কখন কি বিপর্যয় ঘটে যাবে। ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব সমর্থন করার এটাই উপযুক্ত সময়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী কংগ্রেসের আগাম অনুমতি ছাড়া কোনো সংঘাত শুরু করলে 60 দিনের মধ্যে সেখান থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হয়। ট্রাম্পের ক্ষেত্রে এই সময়সীমা গত 1 মে পার হয়ে গেছে। যদিও ট্রাম্পের দাবি শত্রুতা ইতিমধ্যে বন্ধ হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। ইরানের উপর এখনো কঠোর মার্কিন নৌ অবরোধ বলবৎ রয়েছে। ডেমোক্র্যাট সেনেটর টিম কেইন গর্জে উঠে বলেন, এই ছদ্ম যুদ্ধবিরতির সময়টাই হচ্ছে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্কের সঠিক সময়। আমেরিকার সাধারণ মানুষ যে এই যুদ্ধকে মোটেই ভালো চোখে দেখছে না, তা উঠে এসেছে সাম্প্রতিক জনমত জরিপেও। নিউ ইয়র্ক টাইমস সিএনআর এক সমীক্ষায় দেখা গেছে, দেশের 64% নিবন্ধিত ভোটার মনে করেন ইরানের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল। বিপরীতে মাত্র 30% নাগরিক ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবকে সমর্থন করেছেন। অর্থাৎ দেশের সিংহভাগ মানুষ এখন যুদ্ধের চেয়ে শান্তি বেশি প্রত্যাশা করছে। তবে এই প্রস্তাব পাশ হওয়াই ট্রাম্পের যুদ্ধ থামানোর শেষ কথা নয়। আইন হিসেবে চূড়ান্ত রূপ পেতে একে এখনো হাউস অব রিপ্রেজেন্টেটিভস বৈতরণী পার হতে হবে। আর সেখানে পাশ হলেও ডোনাল্ড ট্রাম্প যে এতে নিজের বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগ করবেন তা প্রায় নিশ্চিত। সেই ভেটো ভেঙে বিলটি পাশ করতে হলে মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে এক অলৌকিক ঘটনা ঘটার মতোই কঠিন। তবুও দমে যাচ্ছেন না সেনেটর টিম কেইন। তিনি মনে করেন, আইনি জটিলতা যাই হোক না কেন, এই প্রতিটি ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছবে যে মার্কিন জনগণ এই যুদ্ধ পছন্দ করছে না। তার ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্প দুনিয়ার অন্য যে কোনো কিছুর চেয়ে নিজের জনপ্রিয়তার বিষয়ে বেশি সচেতন। আর হোয়াইট হাউসকে কাঁপিয়ে দেয়া এই বার্তাটি এখন সবচেয়ে বড় অস্ত্র। সমগ্র ইরান যুদ্ধের প্রস্তুতিতে এখন উন্মাতাল। মসজিদে মসজিদে চলছে সামরিক প্রশিক্ষণ। নারী পুরুষ, তরুণ থেকে কিশোর সবাই শিখছেন অস্ত্র চালানো, আত্মরক্ষা আর যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার কৌশল। রাষ্ট্রীয় টেলিভিশনেও সরাসরি দেখানো হচ্ছে রাইফেল ব্যবহারের প্রশিক্ষণ। মার্কিন হামলার নতুন আশঙ্কা আর ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই পুরো দেশকে যেন যুদ্ধের জন্য প্রস্তুত করছে তেহরান। জ্বলে পুড়ে ছারখার, তবুও দেশের মাথা উঁচু রাখতে অস্ত্র হাতে নিয়েছে সাধারণ ইরানিরা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক মহড়া নয়, বরং জনগণকে নিয়ে গড়ে তোলা হচ্ছে এক সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা। প্রশ্ন উঠছে, এবার কি দীর্ঘ যুদ্ধের জন্য জাতিকে প্রস্তুত করছে ইসলামী বিপ্লবের দেশ? নতুন করে ইরানে হামলা চালাতে পারে যুদ্ধবাজ ট্রাম্প, এমন আশঙ্কায় এবার শুধু সেনাবাহিনী নয়, সাধারণ জনগণকেও প্রস্তুত করছে তেহরান। মসজিদে মসজিদে চলছে অস্ত্র প্রশিক্ষণ। হাতে অস্ত্র তুলে নিচ্ছেন যুবক যুবতী, নারী পুরুষ, এমনকি কিশোররাও। যুদ্ধের প্রস্তুতিতে যেন পুরো দেশকেই মাঠে নামিয়েছে ইরান সরকার। এরই ধারাবাহিকতায় তেহরানের ব্যস্ত সড়কের মোড়ে বসানো হয়েছে সামরিক প্রশিক্ষণ বুথ। সামরিক পোশাক পরা প্রশিক্ষক আগ্নেয়াস্ত্র চালানোর নিয়ম শেখাচ্ছেন সাধারণ মানুষকে। সামনে বসে মনোযোগ দিয়ে শুনছেন নারী পুরুষ ও কিশোররা। কেউ শিখছেন অস্ত্র ধরার কৌশল, কেউ বা শিখছেন জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার পদ্ধতি। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা যায়, নারীদেরও আলাদাভাবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাম্প্রতিক এই পদক্ষেপ প্রমাণ করেছে যে তেহরান সম্ভাব্য যুদ্ধকে শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ ভাবছে না, বরং যুদ্ধ পরিস্থিতির
জন্য প্রস্তুত করা হচ্ছে পুরো সমাজকে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে প্রায় প্রতিদিন সন্ধ্যায় ইরান জুড়ে সরকারপন্থী সমাবেশ হচ্ছে। আর সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বসানো হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ বুথ, যেখানে সাধারণ মানুষকে শেখানো হচ্ছে হালকা অস্ত্র পরিচালনা, অস্ত্র খুলে আবার জোড়া লাগানো, এমনকি কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশলও। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, শুধু সামরিক ঘাঁটি নয়, এবার মসজিদকেও ব্যবহার করা হচ্ছে প্রতিরোধ ও সামাজিক প্রস্তুতির কেন্দ্র হিসেবে। নারী পুরুষ একসঙ্গে অংশ নিচ্ছেন এসব প্রশিক্ষণে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও এখন নিয়মিত দেখানো হচ্ছে অস্ত্র প্রশিক্ষণের অনুষ্ঠান। লাইভ সম্প্রচারে উপস্থাপকদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখানো হচ্ছে ব্যবহারের নিয়ম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন স্পষ্ট বার্তা দিতে চাইছে, সম্ভাব্য যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতি প্রস্তুত। গত বছরের এপ্রিলে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে একতরফা ঘোষণা করা হয়, পাকিস্তান সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের এই সিদ্ধান্তের পর দুই প্রতিবেশীর উত্তেজনা চরমে পৌঁছায়। তবে বছর ঘুরতে এই খেলা এলো নাটকীয় মোড়। আন্তর্জাতিক আদালতের রায়ে উল্টো আইনি ও কূটনৈতিক বিপাকে পড়ল ভারত, আর দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় জয় পেল পাকিস্তান। নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক সালিসি আদালত এই পানি বন্টন ইস্যুতে পাকিস্তানের করা আবেদনকে সমর্থন করে চূড়ান্ত রায় দিয়েছে। গত 15 মে পিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিন্ধু পানি চুক্তি এখনো পুরোপুরি কার্যকর এবং কোনো রাষ্ট্র একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত করতে পারে না। আদালতের এই রায়ের মধ্য দিয়ে একতরফা স্থগিতাদেশ দেওয়া ভারতের উপর যেমন তীব্র আন্তর্জাতিক চাপ তৈরি হলো, তেমনি নদী অববাহিকার সুরক্ষায় ইসলামাবাদের অবস্থান এক ধাক্কায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। এই আইনি লড়াইয়ের মূল কেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলের দুটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাতলে ও কিষাঙ্গাকা প্রকল্পগুলোর নকশা এমনভাবে করা হয়েছে যা মূল চুক্তির শর্ত ভঙ্গ করে। বিশেষ করে বাঁধের পেছনে বিদ্যুৎ উৎপাদনের জন্য সাময়িকভাবে পানি জমিয়ে রাখার ব্যবস্থা বা পন্ডেজ এবং গেটযুক্ত স্পিলওয়ের মাধ্যমে ভারত চাইলে যে কোনো মুহূর্তে ভাটির দেশ পাকিস্তানের দিকে পানি প্রবাহ আটকে দিতে পারে। আন্তর্জাতিক আদালত পাকিস্তানের এই প্রযুক্তিগত আশঙ্কাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের পানি নিয়ন্ত্রণের ক্ষমতার উপর চুক্তির বাস্তব সীমাবদ্ধতা আরোপ করেছে। আদালতের এই রায় আসার পরপরই দুই দেশের মধ্যে বাকযুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়েছে। বরাবরের মতোই ভারতে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। গত শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে এই রায়কে সম্পূর্ণ বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির দাবি, তারা এই আদালতের এখতিয়ারকে স্বীকার করে না এবং পেহেলগাম হামলার পর চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছিল তা বহাল থাকবে। অন্যদিকে পাকিস্তান সরকার একে তাদের বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে এবং ভারতের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়কে কাজে লাগানোর ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত বছরের মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাত ও বিমান চলাচল বন্ধের পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক কার্যত স্থবির। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের রায় ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলেও বাস্তবের প্রভাব সীমিত হতে পারে, কারণ ভারত আন্তর্জাতিক আইনি কাঠামো মানতে সরাসরি অস্বীকৃতি জানাচ্ছে। এদিকে ইরানে ফের হামলা হলে যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। IRGC, ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ এই অঞ্চল ছাড়িয়ে সারা বিশ্বে বিস্তৃত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তাদের ইরানের উপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে ফেলে দেবে যা আপনারা কখনো কল্পনাও করেননি। ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি তাতে নিশ্চিন্ত থাকুন, যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক বেশি চমক নিয়ে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, ইরানের উপর আরেকটি সামরিক হামলার প্রস্তুতির ঠিক আগে মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি সেই হামলা বাতিল করার নির্দেশ দেন। খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর হচ্ছে, ইরান সরাসরি হুমকি দিয়েছে, এবার যদি আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায় তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। আপনাদের নিশ্চয়ই গতকালকে বলেছিলাম, ইরান এমন হুমকি দিয়েছে যার মাধ্যমে চমক দেখাবে। সেই চমক কি এবং এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাবে বললো, আসলে সেটা কি, কোথায় নিয়ে যেতে চায়, এ বিষয়ে আলোচনা থাকবে। আর আলোচনা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, নেতানিয়াহু যদি কখনো দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে ফ্রান্স, ইতালি থেকে আরো কয়েকটা দেশ গাজায় যে সমুদ্র ফ্লোটিলা যাচ্ছিল সেখানকার লোকজনকে আটক করা এবং তাদের উপর নির্যাতন করার জন্য ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। এপাশে সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং খবর, যেটার ব্যাপারে হয়তো আপনাদের অনেক আগ্রহ আছে, সেটা হচ্ছে চীন এবং রাশিয়ার দুই প্রেসিডেন্ট যৌথ ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য চীন এবং রাশিয়া সক্রিয়ভাবে কাজ করছে এবং এই কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি রাশিয়া এবং চীনের প্রেসিডেন্ট ইরানে হামলার জন্য আমেরিকা এবং ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। এদিকে এক সপ্তাহের ভিতরে দ্বিতীয়বারের মতো ইরান সফরে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়েই
এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর আলোচনা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একেবারে সরাসরি ঘোষণা করেছে, এবার যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, আমেরিকা এবং ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে শুধু ইরানের না, মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ টেনে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ যুদ্ধকে মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়া হবে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গতকাল আমি বলেছিলাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন, গতকালকের কথা বলছি, যে এবার যদি আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে অনেক চমক থাকবে। আমি বলেছিলাম সেই চমকের ভিতরে কি কি থাকতে পারে। ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে, মানে সময়ের পরিক্রমায় তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে এবং ব্যবহার করে ফেলতে পারে। পাশাপাশি তারা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যা আমেরিকার ভূখণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। তাদের হাতে কিন্তু আইসিবিএম অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। আজকে আইআরজিসির পক্ষ থেকে ঘটনাটা যথেষ্ট পরিষ্কার করা হয়েছে। আইআরজিসির কমান্ডার তিনি বলেছেন যে এবার যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে চলে যাবে, খেয়াল করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি একদম ক্লিয়ারলি বলেছেন যে ইরান উপকরণ ব্যবহার করবে এবং নতুন ফ্রন্ট খুলবে, যাতে আমেরিকা চমকে যাবে, তাদের জন্য চমক থাকবে, এটা সারপ্রাইজ, বিস্ময় থাকবে। তো এই যে টুলস ব্যবহার করে এমন কিছু উপকরণ ব্যবহার করবে, সেই উপকরণটা কি? আমি মনে করি সেই উপকরণটাই হচ্ছে আমেরিকার মাটিতে ইরানের হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা। এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে যে ক্ষেপণাস্ত্র আমেরিকার মাটি পর্যন্ত পৌঁছাবে। এটা হলো উপকরণ, এবং সেই উপকরণ হতে পারে পরমাণু বোমা। অর্থাৎ আমেরিকা যদি বারবার বলছে যে তারা পৃথিবী থেকে ইরানকে মুছে দেবে, যদি ব্যাপারটা তাই হয় তাহলে ইরান একই রকম জবাব দেবে। এইটা মোটামুটি আজকে আইআরজিসির পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলা হলো যে নতুন ফ্রন্ট খুলবে, কালকে বলেছিল, সেই নতুন ফ্রন্টের ব্যাখ্যা হচ্ছে এটা যে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে নিয়ে যাবে যুদ্ধ, তার মানে আমেরিকায় যুদ্ধ পৌঁছে যাবে। এই বিষয়ে ইঙ্গিত করে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ একটা পোস্ট দিয়েছেন। তিনি আমেরিকার ভূখণ্ডকে ইঙ্গিত দিয়ে এই পোস্ট করেছেন। সেই পোস্টে বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি গতকাল একটা বইয়ের মৌলিক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আসলে আমেরিকা ইরান কেউই আর যুদ্ধ চায় না, শান্তি চাই, চুক্তি চাই। এবং এইরকম যুদ্ধ হলে এই হিলিবিল অর্থাৎ আমেরিকার একদম প্রান্তিক জনগোষ্ঠী যারা ট্যাক্স দেয়, যুদ্ধের ভেতরে থাকে, মানে যুদ্ধের ক্ষয়ক্ষতি তাদের উপরতেই বেশি যায়, সুযোগ সুবিধা বঞ্চিত ইত্যাদিতে, এই সমস্ত মানুষের জন্য কষ্ট হয়ে যাবে যদি আরেকটা যুদ্ধ হয়। বাকি কলিবাফ সেই কথাই বলেছে যে জেডি ভ্যান্স যেটা বলেছেন কথাটা সত্যি। আমেরিকা যদি আর কোনো রকম হামলা চালায় তাহলে আমেরিকার প্রান্তিক জনগণ গোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত লোকজনের উপরেই চাপটা যাবে, এবং আমেরিকার এলিট শ্রেণীর লোকজনের কারণে এই পরিস্থিতির মুখে তারা পড়বে। অর্থাৎ আমেরিকায় হামলা হতে পারে, আমেরিকার জনগণ সাফার করতে পারে, এবং আমেরিকার জনগণের জন্য তা দুর্বিষহ একটা পরিস্থিতি তৈরি করতে পারে। ইরানের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো রকমই ছাড় দেবে না ইরান, কোনো রকমই দ্বিধা করবে না, বরং এবার চূড়ান্ত সিদ্ধান্তমূলক কঠোর জবাব দেবে ইরান। এই কথা ইরানের ঘোষণা, আজকের ঘোষণা। ইরানের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন পর্যায়ের কমান্ডার তারা সবাই একই কথা বলছে। ফলে ইরান কোনো মতেই থামবে না আমেরিকাকে জবাব দেওয়ার ক্ষেত্রে। এদিকে মজার একটা কথা বলি, যখন এইরকম একটা ব্যাপার স্যাপার, তখন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন যে হামলা না করে কূটনীতিকে আরো বেশি, কূটনৈতিক প্রচেষ্টাকে আরো বেশি সময় সুযোগ দেওয়ার জন্য। আর এ পাশে কাতার বলেছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য, চুক্তির জন্য পাকিস্তানের মধ্যস্থতায় কাজ চলছে, আলাপ আলোচনা চলছে, বাট এটার জন্য আরো সময় লাগবে। এরপর সে ইসরায়েলে ট্রাম্পের একটা বিলবোর্ড টাঙানো হয়েছে, সেখানে বলা হচ্ছে মিস্টার ট্রাম্প আপনি আপনার বাকি কাজ শেষ করুন। তার মানে ইরানের উপর আবার হামলা চালিয়ে ইরানকে তছনছ করে দিন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিন, ইরানের জনগণকে ধ্বংস করে দিন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্প আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, হোয়াইট হাউসের বলরুম তৈরি করা হচ্ছে, সেই উদ্বোধনী কাজের পরে সম্ভবত তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন আমি হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারি। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নির্বাচন করব। এখন তিনি বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে তিনি নির্বাচন করবেন, এবং তিনি বলছেন যে আমি একটা জনমত জরিপ করেছি, তাতে 91% লোক চাই যে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হই। মানে এই লোকটার মাথায় কি আছে এবং তিনি কি বোঝেন, কি করেন, কি খান, কোথায় কতটুকু ঘুমান আমি জানি না, কিন্তু কি সব বলেন এগুলো আমি বুঝে পাই না। যাই হোক, তারপরে একটা কথা বলা যায় যে তিনি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা হতে পারেন বা হওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে আছে, এর অর্থ হচ্ছে যে আসলে তিনি আমেরিকা এবং ইসরায়েলকে আলাদা করে দেখেন না। তার দৃষ্টিতে যেটা ইসরায়েল সেটা আমেরিকা, আর যেটা আমেরিকা সেটা ইসরায়েল। এবং আমি ওই কথাই বলে থাকি, ইসরায়েল প্রকৃতপক্ষে আলাদা কোনো দেশ না, এটা আমেরিকার 51তম অঙ্গরাজ্য স্টেট, অথবা আমেরিকার একটা সামরিক ঘাঁটি যা রক্ষার দায় দায়িত্ব আমেরিকানদের। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গ যখন চলে এলো তখন আমি এই প্রসঙ্গে কথাগুলো শেষ করি। আপনারা সবাই জানেন গাজা ফ্লোটিলার নতুন করে পাঠানো হয়েছিল, সেই সমুদ্র ফ্লোটিলার যে সমস্ত লোকজন 400-450 লোক, তাদের সবাইকেই প্রায় আটক করেছে এবং তাদের সাথে অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাদেরকে খাদ্য খাবার ঠিকমতো দেওয়া হচ্ছে না, চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা হাঙ্গারি স্ট্রাইক করেছে এবং তাদের সাথে যাচ্ছে তাই বাজে ব্যবহার করা হচ্ছে, আটক রাখা হয়েছে। তার ভিতরে দক্ষিণ কোরিয়া 2জন নাগরিক আছে এবং বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশের, ইতালি, ফ্রান্স, বিভিন্ন দেশের লোকজন আছে, জার্মানির, তুরস্কের, পাকিস্তানের, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের লোকজন আছে, আমেরিকার আছে। তো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে
তিনি বলেছেন তার দেশের 2 নাগরিককে যে আটক করেছে এবং এরকম অমানবিক অবস্থায় রেখেছে, এই কারণে তিনি প্রচন্ড ক্ষোভের সাথে ক্ষিপ্ত হয়ে বলেছেন নেতানিয়াহু যদি দক্ষিণ কোরিয়ায় আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এবং আইসিসি কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলছে যে আমরা এই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা অনুসরণ করে আমরা নেতানিয়াহুকে গ্রেপ্তার করব। সে আমাদের দেশের নাগরিকদের এইভাবে সে আটক রেখেছে এবং তাদের উপর এরকম জুলুম করছে, অত্যাচার করছে, তাদের টর্চার করছে। ইসরায়েল যাদের আটক করেছে তার ভিতরে ফ্রান্স, ইটালি, বিভিন্ন দেশের লোকজন আছে। ইটালি, ফ্রান্স এই সমস্ত কয়েকটা দেশ ইসরায়েলের রাষ্ট্রদূতকে যে দেশের ঘটনা সেই দেশের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে যে কেন এটা করা হলো ব্যাখ্যা। তার মানে পৃথিবীতে ইসরায়েল এত বেশি কোণঠাসা হয়ে পড়ছে, এত বেশি ঘৃণার পাত্র হচ্ছে। 2 দিন আগে আপনারা নিশ্চয়ই জানেন ইউরোভিশনে কিন্তু ইসরায়েল অংশগ্রহণ করেছে বলে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এরকম 4-5টা দেশ ইউরোভিশন বয়কট করেছে। ইউরোপের দেশ তারা। আপনি ভাবতে পারেন ইসরায়েলের অবস্থা কোথায়। সেই ইসরায়েল ট্রাম্পকে উস্কানি দিচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। আমি মনে করি যে এই উস্কানিতে পড়ে যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালায় তাহলে এবার ইসরায়েলের অস্তিত্ব রাখবে কিনা ইরান সন্দেহ আছে। কারণ ইরান অনেক বেশি অ্যাডামেন্ট ইসরায়েলের এই ধরনের উস্কানি বন্ধ করার জন্য। এই ধরনের উস্কানি বন্ধ করার জন্য অ্যাডামেন্ট থেকে যদি উস্কানি বন্ধ করতে হয় তাহলে ইসরায়েলের উপর এমন আঘাত করতে চাইবে ইরান যাতে তার উস্কানি বন্ধ হয়। আমি একটু আগেই বলছিলাম যেখানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী 1 সপ্তাহের ভিতরে 2 বার ইরান সফর গেল, আবার আজকে উনি সফর গেছেন নাকাবি। তিনি চেষ্টা করছেন বা পাকিস্তান চেষ্টা করছে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন ডোনাল্ড ট্রাম্পের কথা তো আসলে কোনো যায় আসে না, তিনি কখন কি বলেন আর কখন কি বলেন না বলা মুশকিল। তিনি একবার বলেন চুক্তি হয়ে যাবে, ইরান পাগল হয়ে গেছে চুক্তি ছিল, আবার তিনি বলেন যে চুক্তি না করলে কিন্তু হামলা করা হবে। আজকেও তাই বলেছে। সেক্ষেত্রে এইরকম লোকের সাথে চুক্তিতে যাবে কিনা ইরান সেটা একটা ব্যাপার, কঠিন হবে। তো তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে খুব চেষ্টা চলছে। এই চেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে ইরান সফরে গেছেন। কিন্তু এবং এমন হতে পারে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তিনি আবার হয়তো আগামীকাল ইরান সফরে যেতে পারেন। তো যখন বিশ্বের সব জায়গা থেকে কূটনীতির ব্যাপারে কথা বলা হচ্ছে, যুদ্ধ না শান্তি চুক্তি এই ব্যাপারে কথা বলেছে, তখন ইসরায়েল কিন্তু ঠিকই উস্কানি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে, যুদ্ধের হুমকি দিচ্ছে। আর ইরান সেই কারণে তাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হচ্ছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে আমরা যদি নতুন করে আমেরিকার সাথে কোনো আলোচনায় বসি তাহলে প্রয়োজন আমরা আমাদের পেছনে ক্ষেপণাস্ত্র লঞ্চার নিয়ে বসবো। তার মানে যদি হামলা করে তো ওখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবো। এটার মানে হচ্ছে যে ইরানের যুদ্ধ প্রস্তুতি কেমন সেই কথা তিনি পরিষ্কার করে দিলেন। তো এই শান্তির পক্ষে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আপনারা সবাই জানেন গতকালকে প্রেসিডেন্ট পুতিন চীন সফরে এসেছিলেন। তিনি সেখানে গতকাল এবং আজ 2 দিন মিলে মোটমাট ঘন্টা ভাবলে 1.5 দিন হবে হয়তোবা, বাট তারিখ হিসেবে 2-3 19 এবং 20 তারিখ এই 2 দিন তিনি চীন সফর করলেন এবং আজকে তিনি দেশে ফিরে যাচ্ছেন। তো এই সময় 40টির বেশি চুক্তি হয়েছে। 2 দেশের ভিতরে সম্পর্ক এত বেশি ভালো দেখানো হয়েছে যে ফর্মাল ইনফর্মাল সব রকমের বৈঠক হয়েছে, কথা হয়েছে, চা চক্র হয়েছে পুতিনের সাথে শি জিনপিং এর, এবং যৌথ ডিক্লারেশন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার পর কিন্তু যৌথ ঘোষণায় সই করেনি, যৌথ ঘোষণা আসেনি, কিন্তু শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের ভিতরে বৈঠকের পর ফাইনালি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যৌথ ঘোষণায় তারা পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যে হামলা চালিয়েছে এটা অন্যায় হয়েছে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মৌলিক নীতি আছে সেটা লঙ্ঘন করা হয়েছে, এবং তারা আমেরিকা ইসরায়েলের নিন্দা জানিয়েছে। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইরানের জন্য রাশিয়ার একেবারে অকুণ্ঠ সমর্থন সবসময় অব্যাহত থাকবে। চীনের প্রেসিডেন্ট একদম সরাসরি বলেছেন যে এই হামলা কোনো মতে গ্রহণযোগ্য না, এবং এখন আর কোনো যুদ্ধ নয়, নতুন করে আর কোনো যুদ্ধ গ্রহণযোগ্য হবে না, বরং আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি ভিত্তিতে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি এটা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিনের এই সফরের সময় যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে চীন এবং রাশিয়া এমন একটা ভিত্তি তৈরি করেছে বা ভিত্তি তৈরি করছে যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে নতুন বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থায় একটা কোনো একক দেশের হাতে ক্ষমতা থাকবে না, অন্তত 3 থেকে 4টি দেশের হাতে বিশ্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে, যারা বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমি এতদিন ধরে রাশিয়া এবং চীনের যে এই যে বিশ্ব পরিবর্তনের যে মিশন এবং সেখানে ইরানের ইনভলভমেন্ট আছে বলতাম, এই কথা আজকে পুতিন এবং শি জিনপিং তাদের যৌথ ঘোষণায় পরিষ্কার করে দিলেন। এবং তারা বলেছেন এই বিশ্ব ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার মূল উদ্দেশ্য এবং কারণ হবে বিশ্বটাকে শান্তিময় করে তোলা, বিশ্বটাকে স্থিতিশীল করা এবং অন্যায়ভাবে কোনো একক দেশের নিপীড়ন নির্যাতন এগুলো থেকে বিশ্বকে রক্ষা করা, বিশ্বটাকে শান্তিময় করে তোলার অংশ হিসেবে এই বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য তারা কাজ করছেন, এই কথা বলেছেন। তো সবকিছু মিলে আমি সবশেষে আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল বা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের কৌতূহল আমি নিবারণের জন্য বলি যে ডোনাল্ড ট্রাম্প বেশি আদর কদর সমাদর পেলেন, অভ্যর্থনা পেলেন, তাকে সম্মান দেখানো হলো বেশি, নাকি পুতিনকে? আমি আপনাদেরকে বলি পুতিনকে, কারণ বিমানবন্দরে রিসিভ করেছেন পুতিনকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে একেবারে প্রেসিডেন্টের পরেই মূলত তার গুরুত্বপূর্ণ অবস্থান।